আজকের গল্প বিপিনের মেয়ে। গল্পটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। গ্রীষ্মের প্রখর রৌদ্রে বিপিন যখন গ্রামের নালা কেটে কেটে ঠিক করে হাঁপিয়ে উঠেছিল, তখন তার ভাইপো সুরেন বলল, কাকা, এই বয়সে এত খাটুনি তোমার পোষায় না, তুমি একটু জিরিয়ে নাও। বিপিন হাত আড়াল করে সূর্যের তেজটাকে মাপল, তারপর সুরেনকে বলল, রোদের তেজটা আজ বড্ড বেশি মনে হচ্ছে। এরকম থাকলে সামনের সপ্তাহে মেয়ে জামাই এসে খুব কষ্ট পাবে রে সুরেন। সুরেন কোদাল চালাতে চালাতে বলল, বড় ঘরে মেয়ের বিয়ে দিয়েছ, তোমার এই কাঁচা ঘরে সে এখন আসুক বা পরে আসুক, কষ্ট হবে বই কি কাকা। আর এত যে মেয়ে মেয়ে করছো, এই 3 মাসে মেয়ে কবার এসেছে তোমার খোঁজ করতে? মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিয়ে বিয়ে দিয়েছ, জামাইকে একটা বাইক কিনে দিয়েছ, মেয়ে জামাই কি একবারও খোঁজ নেয় বুড়ো বাপটার ধারের টাকা কিভাবে শোধ করছে? বিপিন হাঁপ ধরা গলায় বলল, বাপ হয়েছি, বিয়ে দিতে হবে বই কি সুরেন, তুইও যখন মেয়ের বিয়ে দিবি তখন বুঝবি। সুরেন কোদালটাকে থামিয়ে বিপিনকে বলল, তোমার মতন সর্বশান্ত হয়ে আমি মেয়ের বিয়ে দেব না, এই বলে রাখলুম কাকা। বিপিন হাঁপ ধরা গলায় হাসতে হাসতে বলল, দিবি দিবি, যখন মেয়ের বাবা হবি তখন বুঝবি। বিপিনের শরীর আর সেদিন দিল না, সে ঘরে চলে এলো। ঘরে এসে দাওয়ায় বসে ছোট মেয়ে তাপসীকে বলল, মাকে বল আজ দুপুরে কিছু খাবো না, গাটা কেমন করছে, মনে হচ্ছে জ্বর আসতে পারে, তোরা খেয়ে নে, আর আমাকে একটু জল দিয়ে যা মা। বড় মেয়ে সুতপার বিয়ে দিয়েই সত্যি বিপিন এখন একটু দমে আছে। শহরে মেয়ের বিয়ে দেওয়াটা এ গ্রামের স্বপ্ন। তাই সুতমা 12 ক্লাস দিতেই যখন শহরের পাত্রপক্ষের পছন্দ হয়ে গেল, তখন বিপিন আর না করতে পারেনি। পাত্র শহরে ভালো ব্যবসা করে, ব্যবসার খাতিরে একটা বাইক চেয়েছিল আর নগদ 1 লাখ। বিপিন বলে কয়ে ওটাকে 1070 করেছিল, আর বাইকটা বাকিতে কিনেছিল। গাঁয়ের লোকে দেখেছে বটে বিপিনের মেয়ের বিয়ে, এরকম জাঁকজমক করে এ গাঁয়ের খুব কম মেয়েরই বিয়ে হয়েছে। ভাবলে বিপিনের বুকটা গর্বে ভরে ওঠে। সবিতা কখন যেন পাশে এসে বসে তাকে ডাকছিল, খেয়াল করেনি বিপিন। 3 মাস আগে মেয়ের বিয়ের জাঁকজমক এখনো তাকে বেশ মনে মনে আনন্দ দেয়। কি গো, শুনলাম তোমার নাকি শরীর খারাপ, তাই এই গরম রোদে কি দরকার ছিল ওই 100 দিনের কাজে যাওয়ার? বিপিন একটু উঠে বসে বলল, আর কয়েক মাস সবিতা, এই কয়েক মাস কাজ করলেই ধারটা শোধ হয়ে যাবে। সবিতা বলল, তুমি তো তোমার ধারের চিন্তায়, কিন্তু মেয়ে যে সেই ফিরে এলো, তারপর কি এই গরিব বাবা মাকে ভুলে গেল? 3 মাস ধরে একবারও আসার নাম নেই। বিপিন একটু রাগ দেখিয়ে বলল, মেয়েদের অত বেশি বাপের বাড়ি আসা ভালো দেখায় না, তাছাড়া এখন তোমার মেয়ে বড় লোকের বউ, 1 ছেলের বউ, শাশুড়িবিহীন বাড়িতে তার কাজ মেলা, ওখানে কিভাবে আসবে বলো? সবিতাও একটু রাগ দেখিয়ে বলল, জানি না বাপু, বড় লোক ঘরে বিয়ে হয়েছে বলে ভুলে যাবে? প্রথম প্রথম তাও ফোন করত, এখন তো তাও করে না। হ্যাঁ গো, আমাদের মেয়ে সুখে আছে তো? বিপিন হাহা করে উঠল, সুখে মানে? আলবাত সুখে আছে। এই তো সেদিন নিমাইয়ের সাথে দেখা হলো, আমাকে বলল মেয়ে জামাই নাকি কোথায় ঘুরতে গেছে, প্লেনে গেছে জানো। ভেবে দেখো, মেয়েটাকে একটা ভালো জামা কিনে দিতে পারিনি বিয়ের আগে, আর এখন সে প্লেনে করে ঘুরে বেড়াচ্ছে। খুব ভাগ্যি করেছি আমরা যে জয়ের মতন একটা জামাই পেয়েছি। সবিতা বলল, হ্যাঁ গো, নিমাইদাকে ঘটকালির টাকাটা দিয়ে দিয়েছিলে তো? বিপিন বলল, পুরো এখনো দিইনি, একটু সময় চেয়ে নিয়েছি, আর ভাবছি এই ষষ্ঠীতে ওকেও খাইয়ে দেব, কি বলো? সবিতা বলল, সে ঠিক আছে, নিমাই ঠাকুরপোকে না হয় বললে, কিন্তু মেয়ের বাড়ি কবে যাবে নিমন্ত্রণ করতে? বিপিন বলল, হ্যাঁ ভাবছি পরশুই যাব, সুরেনকেও নিয়ে যাব ভাবছি, একা একাই এই শরীরে যেতে ভরসা পাচ্ছি না। এখনো তো জয়েরা ঘুরে আসেনি, আসলে ব্যবসার কাজের সাথে ওরা একটু ঘুরতেও গেছে, বুঝলেন তো। বিয়ের পর যেতে পারেনি, তাই বেশ লম্বা ছুটি নিয়ে গেছে, ষষ্ঠীর আগে চলে এলে পাঠিয়ে দেব। জয়ের বাবার এই কথা শুনে বিপিন আর কিছু বলতে পারল না।
এমনিতেই তার এই দালান বাড়িতে আসলে, জয়ের বাবার সামনে বসলে তার মুখ থেকে কথা বেরোয় না, বুকটা কেঁপে ওঠে। সুরেন দেখল তার কাকা কেমন যেন ঘাবড়ে গিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। সুরেন বলে উঠল, দিদি জামাইবাবুকে ফোনেও পাই না, আপনি একটু চেষ্টা করবেন, অনেক দিন কথা হয় না। জয়ের বাবা বেশ গম্ভীর স্বরে বলে উঠল, যেখানে গেছে সেখানে ফোনের লাইন পাওয়া খুব মুশকিল, তাও যখন বলছো একবার চেষ্টা করে দেখি। বার তিনেক চেষ্টা করেও লাইন না পেয়ে জয়ের বাবা বেজার মুখে বললেন, পাওয়া যাচ্ছে না, তবে চিন্তা নেই, আমি খবর দিয়ে দেব, যদি পারে যাবেক্ষণ। তা বিপিনবাবু, আপনার সাথে একটু কথা আছে। বিপিন একটু ঘাবড়ে গিয়ে বলল, কি কথা বলুন। একটু আড়ালে আসুন, ব্যক্তিগত কথা আছে বলে জয়ের বাবা বিপিনবাবুকে একটু ভেতরে নিয়ে গেলেন। ওই বাকি 30,000 টাকাটা এবার দিয়ে দিন, 3 মাস তো হয়ে গেল। বিপিন চমকে গেল। সে আমতা আমতা করে বলল, আজ্ঞে, কথা তো হয়েছিল 70 দিলেই হবে। জয়ের বাবা একটু বেঁকা সুরে বলল, মেয়ে প্লেনে চড়ে ঘুরতে যাচ্ছে, এসি ঘরে থাকছে, রোজ মাছ ভাত খাচ্ছে, খরচ কত হয় জানেন? সেখানে আমরা 1 লাখ খুব কমই চেয়েছি। আপনার তো মশাই নিজে থেকে ওই টাকাটা দেওয়া উচিত ছিল। বিপিন কি বলবে ভেবে পেল না। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমায় একটু সময় দিন, আসলে মেয়ের বিয়ে দিতে গিয়ে অনেক ধার দেনা হয়ে গেছে তো। দিয়ে দেব, ঠিক দিয়ে দেব। জয়ের বাবা বলল, বেশি দেরি করলে হবে না বুঝলেন, 6 মাসের মধ্যে দিলে 30-এই হয়ে যাবে, তার বেশি হলে কিন্তু ওই 1050 চাই। বিপিন মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাইরে বেরিয়ে এলো। রাস্তায় আসতে আসতে সুরেন জিজ্ঞেস করল, আবার নিশ্চয়ই টাকা চেয়েছে আড়ালে ডেকে? একদম দেবে না বলে রাখলুম, এদের দিলেই পেয়ে বসে। বিপিন মনটাকে ভার করে বলল, ঠিকই তো বলেছে রে, 1 লাখই চেয়েছিল, মেয়েকে এত সুখে রেখেছে, দিতে তো হবেই। সুরেন ফস করে বলে উঠল, তাই এবার কি বসত বাড়ি বিক্রি করে দেবে? ভাড়া জমিতে চাষবাস, আর ওই 100 দিনের টাকার কাজে তোমার তো আগের দেনা শোধ করতেই বেরিয়ে যায়। বিপিন বলল, রোজগার বাড়াতে হবে রে সুরেন, বাড়াতে হবে, মেয়ের একটা সম্মান বলে ব্যাপার আছে না। সুরেন রেগে বলল, তোমার যা ইচ্ছে তাই করো। রাতে বিপিন সবিতাকে বলল, এই ষষ্ঠীতে মনে হয় সুতমা আসবে না, ওরা প্লেনে চেপে বেড়াতে গেছে। সবিতা মুখটা ম্লান করে বলল, বিয়ের প্রথম ষষ্ঠী, জামাই মেয়ে আসবে না, বলো কি গো? বিপিন বুঝল বুকটা তার যেন ফেটে যাচ্ছে, মেয়েটাকে কতদিন দেখে না। ভেবেছিল এই ষষ্ঠীতে আসলে দিন 15 কাছে রাখবে, কিন্তু এবারেও আসবে না। বুকটা ফেটে বিপিনের চোখে জল চলে এলো। সে বলল, গরিবের ঘরে কি আর এখন মেয়ে আসবে? মেয়ে আমার এখন বড়লোক হয়ে গেছে গো, বড়লোক। পরের দিন সকালে সুরেন হাঁপাতে হাঁপাতে বিপিনের ঘরে এসে বলল, কাকা, আজ সকালে দিদির সাথে কথা হয়েছে, ওরা ষষ্ঠীর আগের দিনই ফিরছে, বলেছে জয়দার কাজ না থাকলে ওরা আসবে। বিপিনের মনটা খুশিতে ভরে উঠল, কতদিন পর মেয়েকে দেখবে। না, মেয়েকে এবার দিন 15 রেখে দেবে বাড়িতে। খুশিতে তার চোখে জল চলে এলো। সে আনন্দে সুরেনকে বলল, আর কি বলল রে তোর দিদি? সুরেন একটু হতাশ গলায় বলল, তবে দিদির গলাটা কিন্তু আমার খুশি খুশি লাগলো না। বিপিন বলল, ও ফোনে শুনলে ওরকম মনে হয়, মনে তখন তার মেয়ে আসার আনন্দে ভরপুর। আজ বাদে কাল ষষ্ঠী। বিপিন মহাজনের কাছ থেকে আবার টাকা ধার করে সব আয়োজন করলো। মেয়ে জামাইয়ের নতুন জামা কাপড় থেকে শুরু করে মাছ মাংস, গাছের লিচু কাঁঠাল আম সব বন্দোবস্ত করে রাখলো। বড়লোক জামাই তার, আয়োজনের যেন কোনো ত্রুটি না থাকে। ফোনটা এলো বিকেলে। অনেক দিন পর জামাইয়ের ফোন থেকে মেয়ে ফোন করেছে। বিপিন আনন্দে উচ্ছ্বাসে কথা বলতে গিয়ে তার গলাটা বুঝিয়ে এলো। সুতমা একটু উদাস গলায় বলল, বাবা, কাল বোধহয় আমরা আসতে পারবো না, তোমার জামাইয়ের একটা অসুবিধা হয়েছে। বিপিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বলল, কেন মা, কি হয়েছে? সুতমা বলল, আজ দুপুরে তোমার জামাই বলল ওর নাকি ব্যবসার জন্য 1040 টাকার দরকার আজ রাতের মধ্যে। ও নাকি 1010 জোগাড় করেছে,
30 রাতের মধ্যেই চাই, না হলে নাকি বড় ক্ষতি হয়ে যাবে। আজ যদি না পায় তাহলে কাল আবার ওই টাকার জন্য সে বাইরে যাবে, আসতে পারবে না। বিপিনের বুক শুকিয়ে এলো। সে বলল, আজকেই দরকার 1030? সুতমা বলল, হ্যাঁ বাবা। বিপিনের মুখ থেকে বেরিয়ে এলো, দেখি মা, আমি জোগাড় করতে পারি কি না। সুতমা আঁতকে ওঠার স্বরে বলল, বাবা, তুমি কোথা থেকে পাবে? আমার বিয়ে দিয়েই তো তোমার সব শেষ হয়ে গেছে, এখন আবার বাড়তি পরিশ্রম করে টাকা উপার্জন করছো। ছাড়ো বাবা, ও টাকা তুমি দিও না, ষষ্ঠীতে আমরা পরের বার আসবোক্ষণ। শেষের দিকে সুতমার গলাটা কান্নায় বুজে এলো। বিপিন নিজেকে ধরে রাখতে পারল না। সেও কাঁদো কাঁদো মুখে বলল, না মা, সে হয় না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আর তোকে বলতো, কতদিন দেখি না, বাপ হয়ে আমার তোর জন্য প্রাণটা কাঁদে রে মা। সুতমা ও প্রান্ত থেকে কান্না ভেজা গলায় বলল, আমারও কাঁদে বাবা, তোমার জন্য, মায়ের জন্য, বোনের জন্য, কিন্তু আমি এখন অসহায়, এরা আমাকে আসতে দেয় না। আর ও যদি আজকের মধ্যে 30,000 টাকা জোগাড় করতে না পারে তাহলে কালকেও আমার আশা হবে না। বিপিন বলল, একদম না মা, আমি আজই ওই টাকা জোগাড় করে তোর বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, তুই জয়কে চিন্তা করতে বারণ কর। বিপিন বলল বটে, কিন্তু তার মাথায় এলো না আজ রাতের মধ্যে সে কিভাবে ওই টাকা জোগাড় করবে। মহাজনের কাছে বলতে মহাজন বলল, তোমার বাপু এমনিতেই অনেক দেনা, তারপর এই 30,000 টাকার সুদ অনেক হয়ে যাবে, ও আমি দিতে পারবো না। বিপিন কাঁদো কাঁদো স্বরে বলল, 3 মাস পর কাল প্রথমবার মেয়ে আসবে, ওই টাকা না দিলে মেয়েকে আসতে দেবে না ওরা, আপনি তো সবই জানেন। মহাজন একটু খিসখিস করে উঠে বলল, সাধ্যের বাইরে গিয়ে কাজ করো কেন বাপু? একটাই উপায় আছে, তা হলো তোমার ওই বসত ভিটে আমার কাছে বন্ধক রাখো 1 বছরের জন্য, তারপর সুদ সমেত 1 বছর পরে ফিরিয়ে দিয়ে তোমার ভিটে তুমি নিয়ে যাও, এর বেশি তোমাকে আমি কিছু করতে পারবো না বিপিন। বিপিন ঘাবড়ে গেল। এমনিতেই তার বাজারে যা ধার দেনা তা শোধ করার ক্ষমতা 1 বছরে কেন, সামনে 3 বছরেও নেই। তার উপর বসত বাড়ি বন্ধক রাখলে ওটাও হাতছাড়া হয়ে যাবে। বিপিন দেখল তার মাথা কাজ করছে না। সবিতাকে জানাতেই হলো কথাটা। সবিতা শুনে হাউমাউ করে কেঁদে বলল, আমি ঠিকই বুঝেছিলাম, ওর টাকার জন্যই মেয়েকে ওরা আসতে দিচ্ছে না। হ্যাঁ গো, ওরা মেয়ের কিছু করে দেবে না তো? বিপিন কাঁদো কাঁদো স্বরে বলল, না না, মেয়ের শ্বশুরবাড়ির লোক ভালো, খারাপ কিছু করবে না, কিন্তু জামাইয়ের 30,000 টাকা না হলে যে ব্যবসার ক্ষতি হয়ে যাবে, তখন আমার মেয়েরই কপাল পুড়বে। বসত বাড়ির বন্ধকের কথা শুনে সবিতা বলল, আমরা যে নিঃস্ব হয়ে যাব, তার উপর ঘরে আর একটা মেয়ে আছে, তারও আজ বাদে কাল বিয়ে দিতে হবে, কোথা থেকে পাবে সব কিছু করতে? আমরা যে ভেসে যাব গো। বিপিন দেখল তার মাথাটা অসহ্য যন্ত্রণা করছে। সে রেগে বলে উঠল, তাহলে কিচ্ছু করতে হবে না, মেয়ের আমার আসতে হবে না, মরার আগে মেয়েকে আমি আর দেখতে যেতে পারবো না। কথাটা বলেই বিপিন ঘরের ভিতর ঢুকে ভিতর দিয়ে দরজা বন্ধ করে দিল। সবিতা ঘাবড়ে গিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো, চিৎকার করে বলল, তাপসী, একবার সুরেনকে খবর দে, তোর বাবা না কোনো অঘটন করে ফেলে। সুরেন যখন এসে দরজা ভেঙে ঢুকলো তখন বিপিন ঘরে রাখা ফসলের কীটনাশক খেয়ে মেঝেতে পড়ে গোঙাচ্ছে। সুরেন সাথে সাথে তাকে নিয়ে গেল গাঁয়ের স্বাস্থ্যকেন্দ্রে, কিন্তু সেখান থেকে তাকে ফেরত পাঠালো জেলার হাসপাতালে। কীটনাশক খুব একটা বেশি পেটে যায়নি। বিপিনের জ্ঞান ফিরে এলো সে রাতেই, কিন্তু শরীর দুর্বল বলে তাকে ছাড়ল না। সবিতা তাপসী চলে গেল, কিন্তু সুরেন সে রাতে থেকে গেল। তার কাছে বসে সুরেন তাকে বলল, কাকা, মেয়ের ভালোবাসায় অন্ধ হয়ে যে তুমি মরতে বসেছিলে, তুমি কি জানো সে খবর পেয়েও তোমার মেয়েকে ওরা তোমার কাছে আসতে দেয়নি? ওরা টাকার পিশাচ কাকা, আর তুমি বদ্ধ পাগল। ঘরে কাকিমা তাপসী থাকতে তুমি ওদের পথে বসিয়ে দিচ্ছিলে আরেকটু হলে। বিপিন সুরেনের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, কি করব বল, বাপ হয়ে যদি মেয়েকে সুখী করতে না পারি এর চেয়ে মরে যাওয়াই ভালো। সুরেন বলল, একদমই না, তুমি মরলে কি ওরা দিদিকে আসতে দেবে? ওরা তোমার বাড়ি ঘর সব বেচে তোমাকে লুট করবে। বিপিন কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বাইরে একটা কান্নার আওয়াজে বিপিন একটু বিচলিত হয়ে উঠল। সুরেনকে বলল,
বাইরে এত কান্না কিসের? সুরেন বলল, জানি না কাকা, বলে সুরেন গেল দেখতে। তারপর ঘুরে এসে বলল, ও কিছু না, একটা মেয়ে বোধহয় আগুনে পুড়ে মারা গেছে, তার বাড়ির লোক এসে কান্নাকাটি করছে। বিপিন বলল, আহারে, কত বয়স? সুরেন বলল, শুনলাম তো 19-20। বিপিনের বুকটা ছ্যাঁত করে উঠল। জিজ্ঞেস করল, কি হয়েছে? সুরেন বলল, জানি না। বিপিন অশক্ত শরীর নিয়ে সুরেনের নিষেধ না মেনে বাইরে বেরিয়ে এলো। চেয়ে দেখলো বাইরে একটা ফুটফুটে মেয়ে শুয়ে আছে, আর তার উপর কেউ আছড়ে পিছড়ে কাঁদছে। বিপিনের শরীর খারাপ করতে লাগলো। মনে হলো সামনে তার মেয়ে সুতমা শুয়ে আছে, আর যে কাঁদছে সে সবিতা। বিপিন ভয়ে ভয়ে মেয়েটার মুখের কাছে গেল। মুখটা দেখে তার বুকে একটু বল এলো। না, এ তার সুতমা নয়, অন্য মেয়ে। সে পাশের লোককে জিজ্ঞেস করে জানতে পারল শ্বশুরবাড়িতে মেয়েটার মৃতদেহ পাওয়া গেছে। আত্মহত্যা না হত্যা সেটা এখন পুলিশ দেখবে। বিপিন ধীর পায়ে আবার ভিতরে চলে এলো। হাসপাতালের শয্যায় শুয়ে তার মনটা বড্ড কেমন করে উঠল সুতমার জন্য। 3 মাস মেয়েকে দেখেনি, ওই চাঁদপানা মুখটা, বাবা বাবা ডাকটা। বিপিন সুরেনকে বলল, কাল একবার যাব সুরেন মেয়ের বাড়ি, তুইও আমার সাথে চল। বিপিনকে দেখে সুতমা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, বাবা, তোমাকে কতদিন দেখিনি, কেমন আছো? বিপিন মেয়েকে ভালো করে দেখল, তারপর বলল, মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। আসলে বড় হয় না, আমরাই তাদের বড় করে দিই, সমাজ তাদের বড় করে দেয়। চমা, আজ ষষ্ঠী, তোকে বাড়ি নিয়ে যেতে এসেছি। সুতমা কিছু বলার আগেই জয়ের বাবা বলল, না, আজ যাওয়া হবে না, জয়ের ব্যবসার কাজ আছে। বিপিন ঠান্ডা মাথায় বলল, জয় বরং কাজ শেষ করে আসুক, আমরা ওর জন্য অপেক্ষা করব। কিন্তু আজ আমি সুতমাকে নিয়ে যাব। মেয়েটা কতদিন আমার কাছে থাকে না, ভালো লাগে বলুন? সুরেন অবাক হয়ে দেখছিল তার কাকাকে। যেন অন্য মানুষ, যে জয়ের বাবার সামনে কথা বলতে ঘাবড়ে যেত, সে আজ কত সাবলীলভাবে কথা বলছে। জয়ের বাবা একটু রাগ দেখিয়ে বলল, ষষ্ঠীতে জামাই ছাড়া মেয়েকে আপনি একা নিয়ে যেতে পারেন না। বিপিন আবারও ঠান্ডা মাথায় বলল, আমি তো দুজনকেই নিয়ে যেতে এসেছিলাম, জামাইয়ের যখন কাজ আছে সে পরেই আসুক। জয়ের বাবা এবার কর্কশ স্বরে বলল, টাকাটা এনেছেন? বিপিন বলল, না দাদা, টাকাটা আনিনি। আসলে বিয়ের সময় এত খরচ হয়ে গেছে যে সেটা এখনও কাটিয়ে উঠতে পারিনি। জয়ের বাবা এবার বলে উঠল, কিন্তু ওটা ছাড়া তো আপনার মেয়ে যাবে না। বিপিন বলল, কেন যাবে না? আমি তো আমার মেয়েকে আপনার কাছে বিক্রি করিনি যে টাকা দিয়ে নিয়ে যেতে হবে। মেয়ের উপর আমার বিয়ের আগেও যে অধিকার ছিল, এখনও সেই অধিকার আছে। ওকে জন্ম দিয়েছি, বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি, আর আজ সেই বাবার বাড়ি যাওয়ার জন্য আমাকে টাকা দিতে হবে? আজ আমি আমার মেয়েকে নিয়ে যাবই। জয়ের বাবার আগে ক্ষোভে জয়কে ডেকে বলল, জয়, তোর বউ যে আমার মুখে চুনকালি মাখিয়ে ওর বাবার সাথে যাচ্ছে। জয় এসে বলল, সুতমা, তুমি বাবার কথা অমান্য করছো? সুরেন আর চুপ থাকতে পারল না। সে এবার বলে উঠল, অমান্য করছে কোথায় জয়দা? মেয়ে তার বাবার সাথে যাচ্ছে। জয় এবার চিৎকার করে বলল, যাচ্ছ যাও, আর কিন্তু এ বাড়িতে আসতে পারবে না, এই বলে রাখলাম। সুরেন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু চমকে গেল তার কাকার কথা শুনে। বিপিন বলল, ওর বাবা এখনো মরে যায়নি, এখনো খাটতে পারে, ওকে এখনো খাওয়াতে পারবে বাবা। ও আমার ওখানেই বেঁচে বসতে থাকবে। আর যদি আমি না নিয়ে যাই, তাহলে সেটাই আমার মস্ত ভুল হবে। জীবনের সম্পর্কে হিসেব নিকেশ হয় না বাবা। কাল রাতে একটা মায়ের বুকের হাহাকার আমার এতদিনের ভুল ভেঙে দিয়েছে। বিপিন তারপর সুতমাকে বলল, চল মা, তোর কোনো ভয় নেই, তোর বাবা এখনো বেঁচে আছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।